আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 6। লিখেছেন ফারজানা মনি। দুজন খুবই চিন্তিত, কিন্তু মেঘের থেকেও আবিরকে আজ একটু বেশি এলোমেলো দেখাচ্ছে। মেঘ একবার আবিরের মুখের পানে তাকিয়ে আবার নিচের ফ্লোরের দিকে তাকালো। মনে অসংখ্য প্রশ্ন। কি হয়েছে? কেন হয়েছে? কবে হয়েছে? কিভাবে হয়েছে? কি করলে সমাধান হবে এই সমস্যার? ভাবনার মাঝেই হঠাৎ আবিরের চিন্তিত মুখটা ভেসে উঠল। মেঘ সঙ্গে সঙ্গেই পাশে বসে থাকা আবিরের দিকে তাকালো। চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে আছে, হয়তো গভীর কিছু ভাবছে। মেঘ এবার নিজেকে একটু সামলে আবিরের দিকে ফিরে বসলো। মেঘের নাড়াচড়া বুঝতে পেরে আবিরও মেঘের দিকে তাকালো। মেঘ আবিরের 2 হাত মুঠোবন্দি করে বলল, আহিয়ার আব্বু, প্লিজ আপনি টেনশন করবেন না। আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ, দেখবেন। আর আমাদের বেবিরও কিছু হবে না, আমরা হতে দিব না। আবির মেঘের কথা শুনে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মুহূর্তে আবিরের চোখ দুটো যেন মেঘের সারা মুখে বিচরণ করছে। মেয়েটা কত বড় হয়ে গেছে! এই তো সেদিনই থাপ্পড় দিয়েছিলাম বলে আমার সাথে কথা বলেনি, কিন্তু আজ সেই মেয়ে কিনা আমাকে বুঝদারের মতো বোঝাচ্ছে। আবিরের এসব ভাবনার মধ্যেই একটা নার্স এসে বলল, আপনাদের রিপোর্ট এসে পড়েছে, আপনারা প্লিজ ম্যামের চেম্বারে যান। আমি রিপোর্টটা সেখানেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আবির ছোট করে উত্তর দিল, হুম। সঙ্গে সঙ্গে মহিলা নার্সটি জায়গাটি ত্যাগ করলো। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা পায়ে ডক্টরের চেম্বারে দিকে গেল। আবির বলল, আসবো? ডক্টর বলল, আসুন। ডক্টরের সামনে এসে দাঁড়াতেই ডক্টর ওদের দুজনকে বসতে বলল। আবির আর মেঘ পাশাপাশি 2টা চেয়ারে বসে পড়ল। দুজনের চেহারায় চিন্তিত ছাপ দেখে ডক্টর এবার বলা শুরু করলো, মিস্টার খান, প্লিজ এতটা টেনশন করবেন না। মহান আল্লাহ তাআলার পৃথিবীতে যত সমস্যা সৃষ্টি করেছে তার সমাধানও সৃষ্টি করেছেন। আবির এবার মাথা তুলে ডক্টরের দিকে তাকালো। আস্তে আস্তে বলল, ডক্টর, কি হয়েছে মেঘের? সিরিয়াস কিছু? আবিরের আগ্রহ উদ্দীপনা দেখে ডক্টর কিছুটা মুচকি হাসল। মেঘ আর আবির সেদিকে তাকিয়ে আছে। দেখুন মিস্টার খান, আপনার ওয়াইফের সমস্যাটা অতি জটিল আবার অতি সহজ। আবির খানিকটা ভ্রু কুঁচকে ডক্টরের মুখের পানে তাকালো। ডক্টর বলল, আপনার স্ত্রীর প্লাসেন্টা প্রিভিয়া দেখা দিয়েছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে এই রোগকে ধ্বংস করে বাচ্চা ফুটফুটে আদল দেখার সৌভাগ্য হবে। কিন্তু কেউ যদি ডক্টরের পরামর্শ অবহেলা করে তাহলে মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আপনার স্ত্রীকে রুটিন মাফিক জীবন নিয়ন্ত্রণ করান। বাকি আর কয়েকটা মাস সম্পূর্ণ বেড রেস্ট রাখুন। ডক্টরের কথার মাঝে মেঘ হঠাৎ ফোড়ন কেটে বলল, ডক্টর, প্লাসেন্টা প্রিভিয়া কি? ডক্টর আবারও খানিকটা হাসলেন, বললেন, মিসেস খান, আমাদের দেশে বর্তমান সময়ে অনেক প্রেগনেন্ট মাদারের প্লাসেন্টা প্রিভিয়া নামক রোগের সম্মুখীন হতে হয়। প্লাসেন্টা প্রিভিয়া যাকে বাংলায় বলে গর্ভফুল নিচে থাকা। গর্ভধারণের পর নারীর দেহের গর্ভফুলের সৃষ্টি হয়, যেটা জরায়ুর দেয়ালে লেগে থাকে। গর্ভাবস্থায় দ্বিতীয়ার্ধে যোনি থেকে রক্তপাত এই অসুবিধার উপসর্গের অন্তর্ভুক্ত। এই সময় উজ্জ্বল লাল রঙের রক্তপাত ঘটে, কিন্তু শারীরিক কোনো ব্যথা বা অস্বস্তি নাও হতে পারে। কিন্তু এটা মা ও শিশুর উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। ডক্টরের দীর্ঘ কথা শোনা শেষ করে এবার আবির প্রশ্ন করল, ডক্টর, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো সম্পূর্ণ বেড রেস্ট। যদি কোনো রোগীর ওয়াশরুম ঘরের বাহিরে হয় তাহলে তার ওয়াশরুমের ঘরের ব্যবস্থা করে দিতে হবে, যাতে করে ওয়াশরুমের জন্য হলেও বাইরে না যেতে হয়। হাঁটাচলা একেবারেই করা যাবে না, ভারী কোনো বস্তু তোলা যাবে না। আর হ্যাঁ, স্বামী স্ত্রীর মিলন সম্পূর্ণ নিষিদ্ধ এই সময়। অবশ্যই এসব সতর্ক মেনটেন করতে হবে। তাছাড়া আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা নিয়ম মাফিক খেতে হবে। আবির বলল, ওকে।
আবির মেঘকে নিয়ে বাড়িতে এলো। এসে আম্মু, বড় আম্মু ও কাকিয়াকে দায়িত্ব দিল মেঘকে যেন খাট থেকে একটুও না নামতে হয়। কিছুক্ষণ আগে গাড়ি থেকে নেমে মেঘকে কোলে করে ড্রয়িং রুমে নিয়ে এসেছে আবির। সোফাতে বসিয়ে করার নির্দেশ দিয়েছে চুপচাপ বসে থাকতে। আবির মালিহা খানকে ডেকে বলল, আম্মু, নিচের একটা রুম আমাদের জন্য খালি করে দাও, আমরা এখন থেকে নিচেই থাকবো। মালিহা খান বলল, ঠিক আছে বাবা, আমি সব গুছিয়ে দিচ্ছি এখনই। মেঘ ঠোঁট ফুলিয়ে মালিহা খানের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে একটু বোঝাও না প্লিজ। আমার তেমন কিছুই হয়নি যার জন্য রুম পাল্টাতে হবে। আমি ঠিক আছি, সুস্থ আছি। তাছাড়া ডক্টর তো বলেছে রেস্টে থাকলেই আর কোনো ভয় নেই। আবির এবার রাগে রাগে চোখে মেঘের পানে তাকালো। মনে মনে বলছে, এই মেয়ে বলে কি? ওর টেনশনে গতকাল সারা রাত আমি ঘুমাইনি। চিন্তায় চিন্তায় আমার পাগল পাগল অবস্থা। মেঘ কেন আমার মনের অবস্থা কখনো বুঝতে চায় না। ভাবতে ভাবতেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আবির। রাগে চোখ মুখ লাল করে মেঘের পানে তাকিয়ে বলল, তুই চুপ কর, তোর থেকে আমি কিছু জানতে চেয়েছি? মেঘসহ সকলেই হতভম্ব দৃষ্টিতে আবিরের রাগান্বিত মুখের পানে তাকিয়ে আছে। রাগে চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। মেঘ এবার চুপ হয়ে গেল। বুঝতে পেরেছে আবিরের অনেক রেগে গেছে। কারণ খুব বেশি রাগ না হলে আবির কখনই সকলের সামনে মেঘকে তুই করে কথা বলতো না। যদিও বিয়ের আগে সবসময় তুই বলতো, কিন্তু বিয়ের পর থেকে রুমের বাইরে কখনই আবির মেঘকে তুই করে কথা বলে না। মেঘের কথা শুনে অতিরিক্ত রাগে মেজাজের কন্ট্রোল হারিয়েছে আবির। তখনই মেঘ আবিরের শব্দ পেয়ে দোতলার সিঁড়িতে এসেছে বন্যা। আস্তে আস্তে নিচে এসে মেঘের পাশে বসলো। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান আবিরের কাছে এসে আবিরকে শান্ত করার চেষ্টা করলো। মেঘ হতবিম্বল চোখে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। সে ভেবেই পাচ্ছে না যে কি এমন বলেছে যার জন্য এত রেগে গেছে আবির। মালিহা খান আবির মালিহা খান বলল, আবির বাবা, শান্ত হ। মেঘ হয়তো কথাটা না বুঝিয়ে বলে ফেলেছে, ওকে বুঝিয়ে বলো। অবশ্যই বুঝবে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মেয়ে কোনো কথাটা বুঝে বলো। ও সবই তো না বুঝেই বলে। ও কি বুঝতে পারছে না ওর উপর থাকাটা ঝুঁকিপূর্ণ, নাকি বুঝেও আমাকে টেনশন দিতে যাচ্ছে? উপরের রুমে 2 দিন একটানা থাকার পরই ওর আবার ইচ্ছা হবে নিচে এসে সবার সাথে কথা বলার। তখনও আবার এই সিঁড়ি দিয়েই নিচে নেমে চলে আসবে। আমি কি অফিস রেখে সারাক্ষণ ওকে পাহারা দিব? কিন্তু ও যদি নিচে থাকে তাহলে এক এক সময় এক একজন ওর খেয়াল রাখতে পারবে। মেঘ নিজেও গল্প করার জন্য সবাইকে নিচে পাবে। সামান্য জিনিসটুকু মেঘ কেন বুঝতে পারে না বলতো? সবাই আবিরের মুখের দিকে তাকিয়ে রাগী রাগী ভাবে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। আবিরকে দেখে মনে হচ্ছে মনের এতগুলো কথা বলার পর ওর রাগটা যেন কিছুটা পড়ে এসেছে। আবির ধপাস করে সোফায় বসে পড়ল। 2 হাতে নিজের মাথাটা চেপে ধরে বলল, আমি মেয়েকে নিয়ে আর এত টেনশন নিতে পারছি না আম্মু। টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। যেখানে আমি ওকে সুস্থ রাখতে এত টেনশন করছি, সেখানে ও বারবার একঘেয়ামি করে যাচ্ছে। এবার মেঘ উঠে বসে আবিরের পাশে বসলো। মেঘ হেঁটে এসে আবিরের পাশে বসায় আবিরের রাগটা যেন তরতর করে বাড়ছে। ঠিক তখনই আবির তার নিজের হাতের উপর একটা শীতল স্পর্শ পেল। আবিরের ভাবনাই ঠিক। মেঘ পাশে বসে তার হাতটাকে মেঘের হাতে মুঠোবন্দি করেছে। টলমল চোখ নিয়ে আবিরের পানে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ, আপনি রাগ করবেন না। আপনার মতো এত কিছু ভাবনা চিন্তা আমার মাথায় আসে না। আমরা আজ থেকে 2জন নিচতলায় থাকবো। মেঘের শান্ত কণ্ঠ শুনে আবিরের মস্তিষ্ক যেন সতেজটা ফিরে পেল। তৎক্ষণাৎ বোধ হলো, এ কি, রাগের কণ্ঠে একটু বেশি বলে ফেলেছি। এতটা না বললেও হয়তো বা পারতাম। সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকালো। মেঘের হাত দুটো নিজের হাতে চেপে ধরে বলল, স্প্যারো, প্লিজ কষ্ট পাস না। আমি এত কিছু বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। মেঘ আবিরের পানে তাকিয়ে দু চোখের এতক্ষণে জমে থাকা টলমলের জলগুলো মুহূর্তেই ছেড়ে দিল, যা গাল বেয়ে ঝরে পড়ছে আবিরের উরুতে। আবির অশান্তভাবে মেঘের চোখ দুটো মুছতে মুছতে বলল, প্লিজ আর কান্না করিস না, কাঁদলে তোর মাথা ব্যথা হবে। আবিরের অসহায় মুখ দেখে মেঘ কান্নার মাঝেই হঠাৎ করে ফিক করে হেসে দিল।
বলল, আবির ভাই, আই এম সরি। আমি কোনো কিছু না ভেবেই জেদ করেছিলাম উপরে থাকার জন্য, কিন্তু আমার জন্য আপনার সিদ্ধান্তটাই বেস্ট। আবির এবার মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই আমি কি তোর এখনো ভাই হই? হ্যাঁ, মেঘ, তোকে নিয়ে আমি আর পারি না। তুই কি আমাকে তোর বাচ্চার মামা বানানোর প্ল্যান করছিস? আবিরের কথা শুনে মেঘ কিছুটা ভড়কে গেল, তারপর আবারও ফিট করে হেসে দিল। মেঘের মুখে হাসি দেখে দীর্ঘ কয়েক ঘন্টা পর আবিরও একটু হাসলো। ওদের হাসি দেখে এতক্ষণ যারা ওদের ঝগড়া মনোমালিন্য দেখছিল তারাও হাসলো। বিকেল ৫টা বেজে ৩০ মিনিট। মেঘের রুম থেকে শোনা যাচ্ছে ড্রয়িং রুমে সকলের কথাবার্তার আওয়াজ। মেঘের মন চাওয়া সত্ত্বেও সেখানে আজ যেতে পারছে না। তানভীরও মনে হয় এই মাত্রই বাড়ি ফিরল। মেঘ রুমে বসে ভাইয়ার শব্দ পেল, কিন্তু বাহিরে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। আবির যে আজ সারাদিন একজন দক্ষ পাহারাদের মতো পাহারা দিয়ে যাচ্ছে মেঘকে। এই যে এখন মেঘ বিছানা বিরক্তি নিয়ে শুয়ে আছে, আর আবির পাশে বসে ল্যাপটপে কাজ করছে। মূলত নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পর মেঘ আর রুম থেকে বের হয়নি বললে ভুল হবে। আবির বের হতে দেয়নি। দুপুরের খাবারটা রুমে এনে আবির নিজেই হাতেই খাইয়ে দিয়েছে। খাওয়ার পর থেকে মেঘ একধারে বিছানায় শুয়ে আছে, কখনো এপাশ আবার কখনো ওপাশ, এভাবেই কাটছে সেকেন্ড, মিনিট, ঘন্টা। আবির এবার খানিকটা বিরক্ত চোখে তাকালো। আবির বলল, কি হয়েছে, এমন কেন করছো? মেঘের নির্লিপ্ত জবাব আর নেই। আবির আবারও তার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনোযোগ দিতে সে কিছুতেই পারছে না। মেঘ সারাক্ষণ অস্বস্তি ভঙ্গিতে নাড়াচড়া করছে। আবির খানিকটা ভ্রু কুঁচকে তাকালো, তারপর বিছানার সাইড টেবিলে ল্যাপটপটা রেখে মেঘকে পাজাগুলো তুলে নিল। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলো আবির ওকে ড্রয়িং রুমের দিকে নিয়ে যাচ্ছে। সোফাতে বসিয়ে আবির গমগমে কণ্ঠে বলল, যদি সোফা থেকে নেমে এক পা হাঁটিস আমি তোর পা ভেঙে দিব। মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের মুখের দিকে ফিরে তাকালো। আবির এবার শক্ত কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে লাভ নাই, যা বলছি তাই করব। আমার কথা যেন নড়বড় না হয়। কি হয়েছে আমার বোনর? তানভীরের কণ্ঠ পেয়ে মেঘ ও আবির দুজনেই সিঁড়ির দিকে তাকালো। দেখলো তানভীর সিঁড়ি দিয়ে নামছে। আবার বলল, ভাইয়া, তুমি আমার বোনকে কি বলেছ? ও এমন মুখটাকে ফুলিয়ে গোল আলুর মতো করে রেখেছে কেন? আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। তানভীর এবার কিছুটা তাড়াহুড়ো পায়ে আবিরের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, কি হয়েছে? তুমি কি বোনের উপর রাগ করেছ? আবির ঠোঁট গোল করে একটা ভারী নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তোর বোন আমার কোনো কথা শুনে না। তানভীর, তোর বোনকে তুই নিয়ে যা। যে বউ কথা শুনে না, তার শ্বশুর বাড়িতে থাকার প্রয়োজন নেই, তার জন্য বাপের বাড়ি বেস্ট। আবিরের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে উপস্থিত সকলেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সবচেয়ে বেশি হতবাক হয়েছে বন্যা, কারণ বিয়ের এই কয়েক মাসে আবিরকে কখনো দেখেনি এমন দুষ্টুমির সুরে কথা বলতে। সারাক্ষণ দেখেছে আবির বাড়িতে গম্ভীর মুখ নিয়ে চলাফেরা করে, তবে এটাও শুনেছে তানভীরের সাথে আবিরের ব্যবহারটা সম্পূর্ণই অন্যরকম। তানভীর এবার মেঘের সামনে গেল, পাশে বসে মেঘের মাথায় হাত রেখে বলল, বোনো, তুই এখনো ছোট বাচ্চা আছিস? তুই জানিস না ভাইয়া তোকে নিয়ে কতটা টেনশন করে? তবুও কেন ভাইয়ার কথা শুনিস না? শুনি তো ভাইয়া, তুমি জানো সেই দুপুর থেকে বিছানায় শুয়ে আছি, এখন এইমাত্র এখানে এসে বসলাম। তানভীর বোনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি বোনো, দুপুরে বন্যার কাছে তোর কথা জানতে চাওয়ায় বন্যা সবই বলেছে। আমি এখন তোর রুমেই যাচ্ছিলাম। তো এখন কেমন আছিস তুই? ভালো। আবির তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর, তুই তোর বোনকে বলে দে আগামীকাল থেকে আমি যখন অফিসে থাকবো তখন যেন আমার কথা কোনো নড়চড় না হয়। আবিরের বেকুল হৃদয়ের অভিমানটা তানভীর, বন্যাসহ সকলে বুঝতে পারল, কিন্তু মেঘ কি বুঝতে পেরেছে? বুঝলেও বা কতটুকু বুঝেছে? আবিরের কথা শুনে তানভীর মুচকি হেসে মেঘের দিকে তাকালো। ঠান্ডা কণ্ঠে মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আর কয়েকটা দিন বোনো, একটু কষ্ট করে নে। জানিস তো, সবুরে ফল সর্বদাই মিষ্টি হয়। মেঘ ছোট করে উত্তর দিল, হুম।
তানভীর প্রশান্তিময় হাসি হাসলো উপস্থিত সকলে। আবির হালিমা খানকে ডেকে বলল, মামুনি 2 কাপ কফি দিও তো। রান্নাঘর থেকে হালিমা খানের তৎক্ষণাৎ জবাব হলো, তোরা বস, নিয়ে আসছি। আদি দৌড়ে ছুটে এসে মেঘের পাশে বসলো। মেঘ সহ সকলে খানিকটা ভয় পেয়ে গেল। আকলিমা খান সঙ্গে সঙ্গে আদিকে দিল এক ধমক, বলল, তোকে না কতবার বলেছি মেঘের কাছে হুটহাট ছুটে দৌড়ে আসবি না, যদি মেঘ ব্যথা পেত। আদি হাঁপাতে হাঁপাতে বলল, পাবে না আম্মু, আমি খেয়াল করেই এসে বসেছি। এবার আবির সুন্দর সুন্দর মিহি কণ্ঠে আদিকে ডাকলো, আদি শোন। আবিরের ডাক কানে আসা মাত্রই আদি ছুটে গেল আবিরের কাছে। আদি বলল, বলো ভাইয়া। আবির আদির হাত টেনে তানবীরের আর আবিরের মাঝখানের সোফাতে বসালো। এভাবে ছুটে এসে তোর মেঘ আপুর কাছে গিয়েছিলে কেন? আদি খানিকটা চমকালো কণ্ঠে বলল, আসলে ভাইয়া এমনি। নিজের হাতের চিপসটাকে দেখিয়ে বলল, এই চিপসটা আমি বাবুর জন্য এনেছি, শুনেছি মেঘ আপু খেলেই বাবু খাওয়া হবে, তাই আপুকে দিতে আসলাম। হঠাৎ তানবীর কান টেনে ধরল আদির, বলল, তুই তো বেশ পেকে গিয়েছিস। উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, কান ছাড়ো, বলে চিৎকার করে উঠল আদি। আকলিমা খান পাশে দাঁড়িয়ে মিটমিট করে হেসে বলল, এবার ঠিক আছে, আরো বল পাকা কথা, বলে উনি রান্নাঘরের দিকে হাঁটলেন। সন্ধ্যার আড্ডার পর সবাই যার যার রুমের দিকে চলে গেছে। পরবর্তী রাতের খাবার খাওয়ার জন্য সকলে নিচে আসলেও মেঘকে আবির আর রুম থেকে বের হতে দেয়নি। আবির নিজেই মালিহা খানকে বলে মেঘের খাবার ঘরে আনিয়েছে এবং তা নিজের হাতেই দিয়েছে। এই যে শুনছেন? আবিরের টি শার্ট ধরে টানতে টানতে মেঘ বলল। মেঘ শুয়ে আছে পাশেই। আদি আধশোয়া হয়ে বসে ফোন টিপছে আবির। বলো। আবিরের মুখে সেই চিরচেনা হুম শব্দটা শুনতেই মেঘের মনটা যেন প্রশান্তিতে ভরে গেল। মেঘ বলল, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? আবির এবার ফোনটা বালিশের পাশে রেখে মেঘের দিকে ঘুরে শুয়ে পড়ল। মেঘের মুখটা দুহাতে আজলায় নিয়ে ললাটে চুমো আঁকল। তারপর মেঘকে আস্তে করে নিজের দিকে আরেকটু চাপিয়ে বুকের জড়িয়ে নিয়ে বলল, আমার ক্লান্ত হৃদয়ের প্রশান্তি তুই। সারাদিনের সকল ক্লান্তি গোধূলির লগ্নে তোর কাছে ফিরলে শান্তিতে রূপ নেয়। তুই আর আমাদের বাবু দুইটাই আমার বড্ড শখের। তোদের কাউকে আমি কোনো পরিস্থিতিতে হারাতে চাই না। ট্রাস্ট মি, তোদের ছাড়া সত্যি আমি বাঁচতে পারবো না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ঢুকরে কেঁদে উঠল। ভাঙা কণ্ঠে বলল, আমার এত কেন ভালোবাসেন? কি আছে আমার মাঝে? আবির মুচকে হাসলো। তারপর মেঘকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর ভিতরে যা আছে হয়তো তা পৃথিবী অন্য কারোর ভিতরে নেই। বেলা সকাল 7টা। বন্যা ভোরের তাপহীন মিষ্টি সূর্যের আলোতে আধো আধো চোখ মেলে তাকালো। শরীরটা একটু বেশি ভারী লাগছে। ভালোভাবে তাকাতেই দেখলো একজোড়া হাত তার কোমরে পেঁচিয়ে ধরে আছে। গলার মাঝেও গরম কিছুর আভাস পেতেই ভালোভাবে চোখে খুলে তাকালো। দেখলো প্রতিদিনের ন্যায় তানভীর আজও বন্যার গলায় মুখ ডুবিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। বন্যা মায়া ভরা দৃষ্টিতে তানভীরের ঘুমন্ত মুখ অবয়বের দিকে তাকালো। এই মানুষটা বড্ড অদ্ভুত। এত বছর ধরে তানভীরকে দেখিয়ে আসছে বন্যা, কিন্তু কখনো বুঝতেই পারি তানভীরের শক্ত খোলসের ভিতরে বাচ্চা একটা মন আছে। আর বুঝবেই বা কি করে? কখনো তো বোঝার চেষ্টাই করেনি। বন্যা একটা দীর্ঘ শ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো, কিন্তু এ কি, সে তো নড়াচড়াই করতে পারছে না। তানভীর যেন আরো শক্ত করে পেঁচিয়ে ধরেছে বন্যার আঁকাবাঁকা লতানো কোমর। বন্যা একবার তানভীরের মুখের পানে তাকালো, দেখলো তানভীর ঘুমিয়ে আছে। বন্যা খানিকটা কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, উফ, একটা মানুষ ঘুমের মাঝেও এতটা শক্ত করে কিভাবে ধরতে পারে? ভালোবাসার মানুষকে আরেকটু বেশি সময় কাছে রাখার জন্য এই ভিলেন সব পারে ম্যাডাম। তানভীরের কণ্ঠে শুনে বন্যা হতবম্ব। বন্যার ভাবনার মাঝে ঘটল এক আশ্চর্য ঘটনা। বন্যাকে তানভীর এক হ্যাঁচকা টানে নিজের বুকের নিচে চেপে দিয়ে বন্যার মুখোমুখি হয়ে বলল, এখন আপনাকে কোথাও যেতে দিচ্ছি না ম্যাডাম।
মুহূর্তে যেন বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। তানভীরের তপ্ত নিঃশ্বাসগুলো আশ্রে পড়ছে বন্যার চোখে। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে বন্যা খানিকটা মিনমিনিয়ে বলল, প্লিজ এখন ছাড়ুন, আপনার আপনার লেট হয়ে যাবে, আমাকে নিচে যেতে হবে। কিন্তু তানভীর যেন বন্যার কোনো কথাই শুনতে পায়নি। মুখ ডুবালো বন্যার গলায়, কাঁধে। ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিচ্ছে বন্যার চোখ, মুখ, ঠোঁট, গলা, কাঁধ, পেট। বন্যার শরীরটা যেন শিহরণে বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে। বন্যাও বুঝতে পারছে তানভীরকে হাজার বলল আর থামানো সম্ভব না, তাই নিজেও সায় দিল তানভীরের পাগলামিতে। মেতে উঠল দুই প্রেমাতাল তাদের প্রেম লীলায়। ঘড়ির কাঁটায় সকাল 7:30। তানভীর বন্যার দুজনই ছুটে গেল ওয়াশরুমে। বন্যা ঝটপট ফরজ গোসল করে এসে নিচে চলে আসলো তানভীরের ব্রেকফাস্ট গোছাতে। এসে দেখে ইতিমধ্যে সকলে ডাইনিং টেবিলে উপস্থিত। তানভীর তাড়াহুড়ো করে হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে আসলো। বন্যা নাস্তা খেতে বলায় জানালো সে অফিসে গিয়ে খেয়ে নেবে। হালিমা খান ও মালিহা খান ছেলেকে জোর করলো, কিন্তু তানভীর বরাবরের মতোই মানা করে। লেট হচ্ছে বলেই বের হয়ে গেল। আবির খানিকটা হাসলো, যা হয়তো সকলের চোখের আড়ালেই রয়ে গেল। আবির খাওয়া শেষ করে উঠতে উঠতে বলল, মামুনি, মেঘের খাবারটা আমাদের রুমে পাঠানোর ব্যবস্থা করো। হালিমা খান হাতের ঝটপট কাজগুলো শেষ করতে করতে বলল, তুই ভেতরে যা, আমি নিয়ে আসছি। আবির রুমে প্রবেশ করে দেখলো মেঘ ফোনে কাকে যেন টেক্সট করছে। আবির ধীর পায়ে এগিয়ে গেল মেঘের দিকে। মেঘের পাশে বসে বলল, সকাল সকাল এত মনোযোগ দিয়ে ফোনে কি করছিস? আবিরের কণ্ঠ পেয়ে মেঘ মুখ তুলে তাকালো, বলল, তামিমের সাথে চ্যাটিং করছি। জানেন? আবির সঙ্গে সঙ্গে বলল, না জানি না, বলো। মেঘ এবার খানিকটা আবিরের দিকে চেপে এসে বসে বলল, আগামী শুক্রবার তামিমের বাগদান সম্পূর্ণ করা হবে। 2 থেকে 3 মাস পর বউ উঠিয়ে আনা হবে। আবির খানিকটা হেসে বলল, ও। তামিম বলেছে আজ সন্ধ্যায় আমাদের বাড়ি আসতে চাই নিমন্ত্রণের জন্য। আবিরের শক্ত টমাটের মুখ হয়ে যেন আরো শক্ত হয়ে উঠেছে। বুঝতে পেরে মেঘ সঙ্গে সঙ্গে বলল, আরে আপনি রাগ করছেন কেন? আমাকে আগে তো পুরো কথাটা বলতে দিন। মেঘ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি ওকে বলেছি বিকালে এসে আমাদের বাড়ি ঘুরে যেতে, কিন্তু বিয়ের দাওয়াতের কোনো প্রয়োজন নেই। এখন আমার শরীরের যে অবস্থা, আমি যেতে পারবো না। আমরা বরং ওর আনুষ্ঠানিক বিয়েতে যাব কয়েক মাস পরে। এবার যেন আবিরের কোঁচকানো ভ্রুযুগল খানিকটা শিথিল হলো। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আমার সাথে থাকতে থাকতে তোর মাথায় বুদ্ধি একটু বেড়েছে বলতে হবে। মেঘ হতভম্ব ও স্তব্ধ। টুকটুক দরজার টোকার শব্দ পেতে আবির আর মেঘ সেদিকে তাকালো। দেখলো হালিমা খান খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে এসো মামুনি, বলে আবির বিছানা থেকে উঠে দাঁড়ালেন। হালিমা খান ভেতরে ঢুকে মেঘের খাবারটা টেবিলে রেখে মেঘের ভালো মন্দ জিজ্ঞাসা করে আবার চলে গেল। আবির রুমে থাকার আর বেশিক্ষণ দেরি করলো না। হালিমা খান যাওয়ার পরে আবির খাবারের প্লেটটা হাতে তুলে নিল। নিজ হাতে মেঘের মুখে খাবার দিতে দিতে বলল, মেঘ, হুম, আমাকে অফিসে যেতে হবে। তুমি নিজের খেয়াল রাখবে, সঠিক সময়ে লাঞ্চ করবে। তাছাড়া আমার অবর্তমানে তুমি রুম থেকে একটুও বের হবে না। আগের সব কথাগুলো মোটামুটি ঠিক ছিল, কিন্তু আবিরের মুখে রুম থেকে না বের হওয়ার আদেশ শুনে মেঘের মুখটা সহসাই আজ অন্ধকারে ছেয়ে গেল। আবির তা বুঝতে পেরেই মেঘের মাথায় হাত রাখলো। হাত বুলাতে বুলাতে বলল, আমার মেঘ নিশ্চয় আমাদের সন্তানের ভালো চায়, তাই না? মেঘের মুখে খাবার থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হ্যাঁ, সে চায় তাদের সন্তান ভালো থাকুক। আবির সন্তুষ্টির চোখে তাকিয়ে মেঘের তীরকণ্ঠে আবারও বোঝালো, রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করলে ওর সমস্যা হতে পারে। তুমি নিশ্চয়ই চাও না আমাদের বেবি কষ্ট পাক। মেঘ আবারও মাথা নাড়িয়ে জানালো সে চায় না। তুমি সারাদিন রুমেই থাকবে, তোমার যা প্রয়োজন তার সঙ্গে সঙ্গে আনিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আমি তোমার জন্য আরো একটা হেল্পিং হ্যান্ড রাখবো, যে সর্বক্ষণে শুধু তোমাকেই সঙ্গে দিবে। তারপর তুমি হাঁটাহাঁটি করবে না। আমি যদি পারতাম তোমাকে রেখে কখনই অফিসে যেতাম না। আশা করি তুমি এমন কিছু করবে না যার জন্য আমাকে অফিস থেকে টেনশনে থাকতে হয়।
আবিরের দীর্ঘ কথা শুনে মেঘ এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত টেনশন করছেন? আমি আপনাকে টেনশন দেওয়ার মতন কোনো কিছুই করব না। আপনার সকল কথা মেনে চলবো। আপনি কাজে মনোযোগ দিন ভালোভাবে। মেঘের প্রতিশ্রুতি শুনে আবির কিছুটা স্বস্তি পেল। মেঘের কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলল, আমি জানি আমার মেঘ আমার সকল কথাই শুনবে। বলে আবির যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। আহিয়ার আব্বু। মেঘের কণ্ঠ শুনে আবির মেঘের দিকে তাকালো। ঠিক তখনই মেঘ বিছানায় বসে আবিরের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজিয়ে দিয়ে বলল, আপনি যখনই ফ্রি হবেন তখনই আমাকে টেক্সট করবেন। রুমে আমার একা একা ভালো লাগে না। যদিও বন্যা এসে বসে থাকে, তারপরও আপনি টেক্সট করবেন। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য কয়েকটা উপন্যাসের বই নিয়ে আসবেন। আবির মৃদু হেসে মেঘের মুখটা তুলে মেঘের কপালে আরেকটু চুমু দিয়ে বলল, আপনি যা হুকুম করবেন তাই হবে ম্যাম। আপনার জন্য এই বান্দা সর্বদাই হাজির। মেঘ এবার খিলখিলে হেসে দিল। গতকাল থেকে আবির যতটা ডিপ্রেশন ছিল, মেঘ যেন আজ এক মুহূর্তেই তার হাসির ঝলকে সব ডিপ্রেশন কাটিয়ে দিল। মূলত আবিরের এটাই প্রয়োজন ছিল। অফিসে যাওয়ার আগে মাইন্ড ফ্রেশ হওয়ার অতি গুরুত্বপূর্ণ। তাছাড়া আজ ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। শুনুন। মেঘের ডাকে আবিরের হুঁশ ফিরল। সেই চিরচেনা কণ্ঠে বলল, হুম। মেঘ আবিরকে আগের মতো জড়িয়ে ধরে রেখে পেটে একটা চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন? আবির খানিকটা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ফিরব। বেলা প্রায় 2:30। ধরণীতে আজ যেন তাপ প্রবাহের পরিমাণটা অতিটা পরিমাণে বেশি। তাছাড়া ব্যস্ত ঢাকা শহরে ট্রাফিক যানজট তো আছেই। ঘেমে নিয়ে কলেজের থেকে বাড়ি ফিরছে মিম। এসেই কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেল নিজের রুমে। উদ্দেশ্য দীর্ঘ একটা শাওয়ার নেওয়া। 40 মিনিটের দীর্ঘ একটা শাওয়ারের পর ওয়াশরুম থেকে বেরিয়ে মিম ড্রেসিং টেবিলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হাতে হেয়ার ড্রায়ারটা নিয়ে যেই না চুলগুলোকে শুকাতে যাবে, তখনই চোখ পড়ল সামনের মিররে। মিমের তো চক্ষু চড়ক গাছ। মুহূর্তে পিছনে ঘুরে তাকালো। এটা তো কোনো চোখের ভ্রম নয়, জলজন্ত একটা ছেলে মানুষ। তারই বিছানায় এক পায়ের উপর আরেক পা রেখে চোখ ও কপাল বরাবর এক হাত তুলে শুয়ে আছে। মিম খানিকটা সামনে এগিয়ে গেল। কে আপনি? আমার রুমে কি করছেন? এই যে, হ্যালো। বিপরীত পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে মিম আবারও ডেকে উঠল, এই যে মিস্টার, আমার কথা শুনতে পাচ্ছেন? সামনে থাকা অবয়বটি এবার চোখের পলকে উঠে বসে পড়ল। ছেলেটির হঠাৎ কর্মকাণ্ডে মিম খানিকটা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। ভয়ে চোখজোড়া খিচে বন্ধ করে স্থির হয়ে রইল। কি ম্যাডাম, ভয় পেয়েছেন? পরিচিত কণ্ঠস্বর পেয়ে মিম পিটপিট করে চোখ খুলল। চোখ মেলে তো মিম আরো অবাক। মিম যেন বাকরুদ্ধ। চমকিত কণ্ঠে মিম কিছু বলতে না পারলেও আশ্চর্য একটা কাজ করে ফেলল। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে। আরিফও শক্ত করে জড়িয়ে ধরল তার প্রেয়সীকে। দীর্ঘ 5 মাস পর তাদের দেখা। আরিফ বাবার ব্যবসার কাজে নতুন নতুন জড়িত হওয়ায় খুব বেশি একটা সময় পায় না খানবাড়িতে আসার। গত 5 মাস আগে একবার মিমের কলেজের পাশে কফি শপে তাদের দেখা হয়েছিল। দীর্ঘ 5 মাসের তৃষ্ণা যেন মিটল আজ। ছাড়ো এবার। আরিফের নেশাতুর কণ্ঠের আওয়াজ পেয়ে মিম আস্তে করে বলল, হুম। আরিফ খানিকটা মুচকি হাসল। তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরল তার লাজুক লতাকে। আরিফ ধীরে ধীরে তার হাতের বাঁধন আরো শক্ত করল। মিমের এবার মনে হচ্ছে তার শরীরের হাড়গোড়গুলো যেন ভেঙে যাবে। হঠাৎই কি মনে করে যেন মিম মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চাইল। আরিফ একটু বিরক্ত কণ্ঠে বলল, এতক্ষণ তো ছাড়তে চাইলে না, এখন আবার মোচড়ামুচড়ি কেন করছো? মিমের মস্তিষ্ক যেন হঠাৎই টনক নড়ল। এভাবে যদি ওদেরকে কেউ দেখে নেয় তাহলে পরিণতি কি হবে তা ভেবে মিমের হাত পা কাঁপুনি দিয়ে উঠল। এবার আরিফ মিমকে বাহু থেকে আলগা করে মিমের মুখটা 2 হাতে আজলায় নিয়ে নিঃস্বার্থ কণ্ঠে বলল, কি হয়েছে জান, এভাবে কাঁপছো কেন? আমার ছোঁয়া কি তোমার অনেক খারাপ লাগছে?
মিম মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। না, তার খারাপ লাগছে না। মিম আরিফের চোখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, কেউ চলে আসবে তো? মিমের মুখে অনার্থক ভয়ের কথা শুনে আরিফ কিছুটা বাঁকা হাসল, যা মিমের চোখের অগোচরেই রয়ে গেল। আরিফ মুখটাকে একটু কঠিন করে মিমের দিকে তাকিয়ে বলল, আসুক, তাতে আমার কি? মিম একটু কাঁচুমাচু হয়ে দাঁড়ালো। কি বলছেন এসব? এখনো সঠিক সময় আসেনি। আপনার কথা জানতে পারলে তখন সবাই মিলে আমাকে ঘাড় ধরে বিয়ে দিয়ে দিবে। তখন দেখব কি করেন আপনি। আর এত সাহসী বা কোথায় যায়? মিমের কথা শুনে আরিফ আবারও এক হ্যাঁচকা টানে মিমকে বুকে এনে ফেলে দিল। জান, এই হাতটা তো তোমাকে ছাড়ার জন্য ধরিনি। জীবনে যত বাধাই আসুক, কখনো কোনো পরিস্থিতিতে আমি তোমাকে ছাড়বো না। আরিফ মিমের মাথাটা বুকের মাঝে আরেকটু চেপে ধরে বলল, তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? গত 5 মাস এই মনটা অস্থির হয়ে আছে। কখন তোমায় এক নজর দেখতে পারবো সেই আশায়। আরিফের মুখে ভালোবাসার মেশানো ধ্বনিগুলো শুনতে পেয়ে মিম আরো শক্ত করে আরিফকে জড়িয়ে ধরল। পারলে আরিফকে বুকের মাঝেই ঢুকে যেত মিম, কিন্তু আফসোস, তা তো আর সম্ভব না। পূর্বের ন্যায় মিমের মাথাটা নিজের বলিষ্ঠ ঢেউ খেলানো বুকে রেখে আরিফ আবারও বলতে শুরু করলো, জান, গত 5 মাসে আমি তোমাকে অনেক মিস করেছি। এবার মিমও বলে উঠল, আমিও আপনাকে অনেক মিস করেছি। আপনাকে ভিডিও কলে দেখিয়ে আমার মন ভরে না। আরিফ একটু দুষ্টুমি কণ্ঠে বলল, ও তাই? মিম বলল, হুম। কতটা মিস করেছো? মিম এবার হাতের করগুলো গুনতে গুনতে বলল, গত 5 মাসে আমি আপনাকে 150 দিনে 150 বার মিস করেছি। 3600 ঘন্টায় 3600 বার মিস করেছি। আরো অনেক কিছু। মিমের দীর্ঘ কথা শুনে আরিফ শুধুই হাসল। তারপর মিমকে জানালো, আর মাত্র কয়েকটা বছর ধৈর্য ধরো, তারপরই তোমাকে আমার কাছে নিয়ে যাব আমার বউ করে। আরিফের মুখে বউ কথাটা শুনেই মিম লজ্জায় আরো গুটিসুটি হয়ে দাঁড়ালো। আরিফ আবারও বলল, মন দিয়ে নিজের লেখাপড়াটা শেষ করো। তাছাড়া তোমার আব্বু ভাইদের কাছে যোগ্য পাত্র হওয়ার জন্য আমার নিজেকে প্রতিষ্ঠিত করা প্রয়োজন। এই কয়েক বছরে আমি নিজেও সবটা গুছিয়ে নিতে পারবো। এই 5 মাসে আমি চাইলেই হয়তো তোমার সাথে বারবার দেখা করতে পারতাম, কিন্তু করিনি। আমি চাই তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমাদের সম্পর্ক যেন কোনোভাবে তোমার কেরিয়ারে বাধা না হয়ে দাঁড়ায়। তাছাড়া আমি নিজেও ব্যবসার সময় শ্রম বাড়িয়ে দিয়ে নিজেকে তোমার যোগ্য করে তুলতে চাই। তাই আমাদের কম দেখা হওয়াই উত্তম। অতিরিক্ত দেখা সাক্ষাৎ ও মেলামেশার ফলে যদি কারো নজর পড়ি, তাহলে দুজনের স্বপ্নই ভেঙে যাবে। হয়তো তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। তুমি কি তা চাও? আরিফের দীর্ঘ কথা শুনে মিম মাথা তুলে তাকিয়ে জানালো, না, সে চায় না। আরিফ মুচকি হেসে মিমের কপালে একটা চুমু দিয়ে বলল, তাহলে আরো ধৈর্য ধরতে হবে। আমাদেরকে আমাদের দেখা এবারের মতোই দীর্ঘ সময়ের পর পর হবে। হতে পারে পরবর্তী সাক্ষাৎ আরো দেরিতে হবে। এতক্ষণ চুপ করে থাকলেও এবার মিম ফুঁপিয়ে কেঁদে উঠল। পরবর্তী সাক্ষাৎ আরো দীর্ঘ সময় পর হবে, কথাটা ভাবতে মিমের 2 চোখ ভরে গেল নোনা পানিতে। আরিফ মিমের চোখের পানি মুছতে মুছতে একটু রাগী কণ্ঠে বলল, তুমি এমন কান্নাকাটি করলে তোমার সাথে বিয়ের আগে আর দেখাই করব না। হোক সেটা 2-3 বছর বা তার বেশি সময়। তখন কি তোমার ভালো লাগবে? কথাটা কর্ণকুহরে পৌঁছানোর মাত্রই মিম মাথা নাড়িয়ে বারবার অসম্মতি জানিয়ে বলল, না না, আমি চাই না। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে চাইল, গুড গার্ল। আমি জানি আমার মিম পরবর্তী দীর্ঘ সুখের জন্য বর্তমানে এই সামান্য বিচ্ছেদটুকু মেনে নিতে পারবে, ইনশাল্লাহ। মিম এবার মাথা ঝাঁকিয়ে সম্মতির কণ্ঠে বলল, হুম। কয়েকটা বছর কেন, আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। হঠাৎই ওদর থেকে আদির শব্দ ভেসে আসলো। মেঘের রুমের দিকে গিয়ে হয়তো আরিফকে খুঁজছে। বারবার আরিফ ভাইয়া বলে চিৎকার করছে। আবির শুনতে পেয়ে মিমকে একান্তভাবে বিদায় জানিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু আস্তে করে বলল, নিচে এসো।
ঘড়ির কাঁটা যখন বিকেল 5টায়, তখনই তানভীর আর আবির একসাথে বাড়িতে ঢুকলো। দুই ভাইকে অনেকদিন পর একসাথে বাড়িতে ঢুকতে দেখে মালিহা খান, হালিমা খান এবং আকলিমা খান একটু অবাকই হয়েছিল। পরবর্তীতে তানভীর জানালো বাড়িতে মাহমুদা খান ও আরিফ আসার ব্যাপারটা আবির নিজেই তানভীরকে ফোন করে জানায়। তাই তানভীর আজ অফিস থেকে সামান্য একটু আগে বেরিয়ে একেবারে আবিরের কে নিয়েই বাড়ি ফিরেছে। দুই ভাই মাহমুদা খানের সাথে কুশলাদি বিনিময় করে ফ্রেশ হয়ে যে যার রুমের দিকে চলে গেল। একটা পড়ন্ত বিকেল, চারিদিকে পাখির কোলকাকলি শোনা যাচ্ছে। হয়তো তারা নিজ নিজ নীড়ে ফিরে যাচ্ছে। সারাদিনের প্রখর রোদে শুকিয়ে থাকা গাছগুলো যেন বিকেলের স্নিগ্ধতায় সতেজতা ফিরে পেয়েছে। বন্যা দাঁড়িয়ে আছে তার বেলকনিতে। বিকেল 5টা বাজে। হয়তো তানভীরের এখন ছুটি হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে ভেবে বন্যা এইমাত্র বেলকনিতে এসে দাঁড়িয়েছে। বিকেলের স্নিগ্ধ বাতাস মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। হঠাৎই কারো ঠান্ডা হাত কোমর ও পেটের স্পর্শ করায় বন্যা ধ্যান ভেঙে সেই দিকে তাকালো। মুহূর্তে মেরুদণ্ড বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। বন্যা অবাক নয়নে তাকিয়ে হতভম্ব হয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি? তানভীর বলল, ভাবলাম বউটাকে অপেক্ষা করেছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। ও তাই বুঝি, বলেই তানভীরের গলা জড়িয়ে ধরল বন্যা। তানভীর কোমর চেপে ধরে বন্যাকে আরেকটু নিজের সাথে মিলিয়ে নিল। কপালে কপালে ঠেকিয়ে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, বউ, ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি। কালো চুড়িদার, এক পায়ে কালো পাথরের একটা পায়েল, কালো ঝলমলে সিল্কি চুলগুলো সিঁড়ি দিয়ে নামার সময় মৃদু বাতাসে দুলছে। কাজল কালো চোখে কি অপলক সেই দৃষ্টি, যে দৃষ্টি তীরের ফলার মতন এফোর এফোর করে দিচ্ছে এক প্রেমিক পুরুষের হৃদয়। আরিফ বুকের বাঁ পাশে নিজের এক হাত চেপে ধরে তাকিয়ে আছে সিঁড়ি দিয়ে নামা তার প্রেয়সীর পানে। আজ কেন জানি মনে হচ্ছে হাত দিয়ে চেপে না ধরলে হৃৎপিণ্ডটা লাফিয়ে বক্ষদেশী থেকে বেরিয়ে পড়বে। মাশাল্লাহ মিম, তোকে তো অনেক সুন্দর লাগছে। মিমকে উদ্দেশ্য করে মেঘের কথা শুনে আরিফের কিছুটা ধ্যান ফিরল। তাকিয়ে দেখলো এতক্ষণে মিম নিচে নেমে এসে মেঘের পাশে দাঁড়িয়ে আছে। পাশে মাহমুদা খান সহ বাড়ির 3 কর্তি গল্প করায় ব্যস্ত। আরিফের ধ্যান ফিরতেই সাথে সাথে বুকের বাঁ পাশ থেকে হাতটা সরিয়ে দিল। আস্তে আস্তে আওড়ালো, আরিফ তুই শেষ, এই বাড়িতে আর আসা যাবে না। এই মেয়ে তোকে উন্মাদ না বানিয়ে ছাড়বে না। কিরে, একা একা কি বিড়বিড় করছিস? আমাদের একটু বল শুনি। আরিফ চোখ ঘুরিয়ে দেখলো পাশে এসে বসেছে তানভীর। আর আরিফ বলল, কই ভাইয়া, কিছু বলিনি তো। তাই বল, কিছু না বললেই ভালো। আমি তো আবার ভাবলাম কোনো শাকচুন্নি এসে ভর করলো নাকি তোর ঘাড়ে। ধুর ভাইয়া, কি যে বলো না তুমি। আরিফ মুখে এ কথা বললেও মনে মনে বলল, ভয় করেছ তো। তবে কোন শাকচুন্নি নয়, মিষ্টি একটা কালো পরী, যে পরীটা এই মুহূর্তে তার সামনেই দাঁড়িয়ে আছে। দুধে আলতা গায়ের রঙে কালো চুড়িদারটা বেশ মানিয়েছে মিমকে। কেন যে এই ছোট্ট পরীটা বারবার বহু বেশে আরিফের সামনে আসে। পরীটা কি জানে না, তাকে দেখলে আরেকটা হৃদয় মুহূর্তেই থমকে যায়, এলোমেলো হয়ে যায় তার সবকিছু। উফস, আরিফ আর কিছুই ভাবতে পারছে না। কথা ঘুরাতে মেঘের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাবি, ভাইয়া কই? সঙ্গে সঙ্গে মেঘ কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি তোর ভাবি আগে নাকি বোন আগে? সবাই আপু বলে, তুই কেন আমাকে ভাবি বলিস? আরিফের তৎক্ষণাৎ জবাব, ভাবি আগে। মেঘ একটু রাগে কিরমির চোখে তাকিয়ে অভিযোগের কণ্ঠে বলল, আরিফ, তুই তোর বোনকে ভুলে গেলি? শুধু ভাইয়াকে সাপোর্ট করছিস যে। আমি তোর ভাবি আগে হয়েছি নাকি মামাতো বোন আগে হয়েছি? এবারও আরিফের নির্লস জবাব, ভাবি। মেঘ এবার কাঁদো কাঁদো দৃষ্টি নিয়ে মাহমুদা খানের দিকে তাকিয়ে অভিযোগের সুরেই বলল, দেখেছো ফুপি, আমাকে কেউ ভালোবাসে না, শুধু আবির ভাইকে ভালোবাসে। মাহমুদা খান এবার বাড়ির ছোট সদস্যদের কথায় মনোযোগ দিল। আরিফের কান টেনে ধরে বলল, কে বলেছে আম্মু? তোকে কেউ ভালোবাসে না? এই বাদর বলেছে?
আরিফের কান তার মায়ের হাতে ধরা দেখে মিম খিলখিলিয়ে হেসে উঠল, যা মুহূর্তেই ঝংকার তুলল আরিফের বক্ষ পিঞ্জরে। নিজের কান থেকে মায়ের হাতটা সরিয়ে মেঘের দিকে তাকিয়ে রসাত্মক কণ্ঠে বলল, আমি তো ঠিকই বলেছি। যেদিন থেকে মেঘ আপুকে চিনেছি সেদিন থেকে আবির ভাইয়ের বউ হিসেবে তাকে ভাবি বলেই সম্বোধন করেছি। আপুকে তো আমি ছোটবেলা থেকে মামাতো বোন হিসেবে চিনতাম না, প্রথমেই চিনেছি ভাবি হিসেবে, তাই আমার ভাবিই লাগে। সাব্বাস বলে কেউ কাঁধে হাত রাখলো। আরিফ তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। এবার এবার আমার বোনটাকে দুইটা মিলে হেনস্থা করবে ভেবেই মুখ টিপে হাসলো তানভীর। মনে মনে বলল, আমি কিন্তু আমার বোনের পক্ষেই আছি। মেঘ তো এবার খানিকটা কেঁদেই দিল। আস্তে আস্তে বলল, তোমরা সবাই দেখলে তো আমাকে যে কেউ ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তো আমার ভাই বোন সবাই আবির ভাইকে দুলাভাই বলে ডাকতো। এই কথা শুনে আবিরের তো চক্ষু চড়ক গাছ। কি বলে এই মেয়ে! শেষ পর্যন্ত আমি নাকি আমার ভাই বোনদের দুলাভাই হব? এতক্ষণ মনে মনে ভাবনার মাঝেই হঠাৎ আবির একটু জড়িয়ে বলে ফেলল, ইটস ইম্পসিবল। ইম্পসিবল কথাটা শুনে যেন তানভীরের আবিরের মনের কথাটা বুঝে ফেলেছে। সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি কিন্তু আপনার বোনের পক্ষে। আবিরকে টিটকুনি কেটে বলল, আমি কিন্তু কারো সম্বন্ধী হই, এটা যেন সে মনে রাখে। এবার আবির তানভীর এর উদ্দেশ্যে হাস্যকর কণ্ঠে বলল, ভাইজান, আমি তো আপনাকে আগেই বলেছি একান্তে দেখা করবেন। আমি আপনাকে সম্মানের চূড়ায় নিয়ে যাব, কিন্তু আপনি তো তার আর দেখা করলেন না। আবিরের হেসে হেসে দেওয়া হুমকিটা আর কেউ না বুঝলেও তানভীর বুঝে এবার চুপ হয়ে গেল। কেটে গেল খানবাড়িতে আরো একটা হাস্য উজ্জ্বল দিন। সময় চলছে সময়ের গতিতে। সেদিন আরিফ আর মাহমুদা খান চলে যাওয়ার পর কেটে গেছে আরো 7টা দিন। আজ শুক্রবার, খানবাড়ির ছেলেদের আজ পাঞ্জাবি পরার দিন। মেঘ বারবার চেষ্টা করছে আবিরকে পাঞ্জাবি, পাজামা, টুপি সহ সকল যাবতীয় জিনিস গুছিয়ে সামনে দিতে, কিন্তু আবিরের করা নিষেধাজ্ঞা জন্য সে কিছুই করতে পারছে না। মেঘের ছটফটানি বুঝতে পেরে আবির পাঞ্জাবি আর টুপিটা নিয়ে বিছানায় এসে বসলো। মেঘের হাতে পাঞ্জাবি ও টুপিটা ধরিয়ে দিয়ে বলল, নাও, এগুলো আমাকে পরিয়ে দিয়ে নিজের মনের ছটফটানি কমিয়ে মনটাকে একটু স্বস্তি দাও। মেঘ বহুদিন পর একটা কাজ পেয়ে তো মহা খুশি। অসুস্থ হওয়ার পর থেকে আবির এমনিতেই কোনো কাজ করার পছন্দ করে না, আর এখন কয়েকদিন ধরে তো বিছানা থেকে নামতেও দিচ্ছে না। মেঘ হাসি হাসি মুখে পাঞ্জাবিটা আবিরকে পরিয়ে দিল। টুপিটা মাথায় দিয়েই মেঘ বলে উঠল, মাশাল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে আহিয়ার আব্বু। মেঘের কথা শুনে আবির একটু মুচকি হেসে মেঘের কপালে চুমু দিল। আদি, আদি, তাড়াতাড়ি আয়, এবার মসজিদে খুতবা শেষ হয়ে নামাজ আরম্ভ হয়ে যাবে মনে হয়। একটা শুক্রবার তো তোর জন্য তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে পারি না। বাহির থেকে তানবীরের আওয়াজ শুনে এবার আবিরও বের হয়ে গেল নামাজের উদ্দেশ্যে। এখন শুধু 3 ভাই নামাজে যাবে। বাড়িতে 3 কর্তা অনেক আগে মসজিদে চলে গেছে। ছেলেরা সবাই চলে যাওয়ার পর বাড়ির মেয়েরা বউরা জুম্মার নামাজ আদায় করে নিল। হয়তো আর কিছুক্ষণের মধ্যে সবাই নামাজ পড়ে বাড়ি ফিরে আসবে, তাই বাড়ির 3 কর্তি টেবিলের খাবার গোছানোয় ব্যস্ত। বন্যা ওর সাথে সাথে এগিয়ে দিচ্ছে সবকিছু। বন্যার মতে এই বাড়ির মানুষদের কথা যত বলা হবে ততই যেন কম হয়ে যাবে। এক কথায় এই বাড়ির সকল সদস্যগুলো অসাধারণ ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। বাড়ির কর্তারা বন্যাকে নিজেদের বাড়ির মেয়ের মতো আদর করে। আর হালিমা খান, মালিহা খান ও আকলিমা খানের কথা তো বলে শেষ করা যাবে না। মেঘ ও মিমের স্থানটা এই বাড়ির যে জায়গায়, বন্যাকেও তারা সেই জায়গায় রেখেছে। মূলত এই বাড়ির কর্ত্রীরা চায় বন্যা মেঘ আর মিমের মতো কোনো কাজকর্ম না করুক। তাদের পরবর্তীতে তো এই ঘর, এই সংসার মেঘ, বন্যা ও আদির বউকেই সামলাতে হবে। তখন না হয় তারা করবে। কিন্তু বন্যা এসব মানতে নারাজ, তাই মাঝে মাঝে জোর করে ঢুকে পড়ে কিচেনে। হালিমা খান ও মালিহা খানের হাতে হাতে রান্নার সরঞ্জামগুলো এগিয়ে দেয়। আজকাল নিজের মা দূরে থাকার কষ্টটা এই 3 মহিষী নারীকে দেখলেই বন্যা ভুলে যায়। মহিষী মহিষী থাকলে না হলে কেউ ছেলের বউকে নিজের মেয়ের মতন রানী করে রাখতে পারে? তাছাড়া মেঘ, মিম, আদির কথা আর কি বলবে বন্যা? ওরা তো অসম্ভব ভালোবাসে বন্যাকে। বন্যা মনে মনে এসব ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। এমন একটা পরিবার পাওয়ার সত্যি ভাগ্যের ব্যাপার।
যে পরিবারে আবির ভাইয়ের মতো একটা বড় ভাই আছে, সেখানে তো স্নেহের কোনো অভাবই নেই। বন্যার এসব ভাবনার মাঝে বাড়ির মেইন গেট পেরিয়ে ঢুকলো বাড়ির সকল ছোট বড় পুরুষ সদস্য। আবির এসেই রুমে চলে গেল মেঘকে খাওয়ার উদ্দেশ্যে ড্রয়িং রুমে আনতে। 5 মিনিটের ভেতরে নিয়েও আসলো। আবির মেঘকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল, তারপর নিজেও নিজের চেয়ারে গিয়ে বসলো। আজ শুক্রবার বলে খানবাড়িতে প্রতিটা চেয়ারই পরিপূর্ণ। তানভীর বন্যার বিয়ের পর থেকে খানবাড়ির ডাইনিং টেবিলে যোগ হয়েছে আরেকটা নতুন চেয়ার, যা তানভীরের পাশে বন্যার জন্য অবস্থিত। বন্যা সচরাচর সবার সাথে বসতে চায় না, ও সবসময় চায় নিজের মা তুল্য শাশুড়দের সাথেই বসে খেতে। কিন্তু শ্বশুর বাড়ির শুক্রবার দিন আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান সহ সকলের জোরাজুরিতে একসাথে বসতে হয়। খানবাড়ির সকল সদস্য দুপুরে খাবার খেতে ব্যস্ত। বাড়ির 3 কর্ত্রী সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। হঠাৎই আলী আহমদ খান আবিরের উদ্দেশ্যে বললেন, আবির, তুমি যদি একদিনের জন্য আমাদের রাজশাহী অফিসে যেতে তাহলে অনেক ভালো হতো। শুনলাম সেখানে কিছু প্রবলেম হয়েছে। আলী আহমদ খানের কথা শুনে মেঘ, আবির সহ সকলেই মাথা তুলে তাকালো। আবির বলল, কিন্তু আব্বু, মেঘ এখন অসুস্থ, ওকে এই অবস্থা রেখে আমি এত দূর শহরের বাইরে যেতে পারবো না। আলী আহমদ খান বলল, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু আজ রাতের গাড়িতে ইকবাল সিলেটে যাবে, আর মোজাম্মেল শরীরটা ভালো না, ওকে কি করে বলি এত দূর যেতে। ভাইজানের কথা পরপরই কথা বললেন মোজাম্মেল খান। ভাইজান, থাক না, আবির যেহেতু যেতে চাচ্ছে না, আমিই যাই। মোজাম্মেল খানের কথা শুনে এবার আবির উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমিই যাব। কবে যেতে হবে? মুখে হাসির রেখা টেনে আলী আহমদ খান জানালেন, আজ রাতের গাড়িতে চলে যাও, কাল সারাদিন সকল সমস্যার সমাধান করে আবার না হয় কাল রাতের গাড়িতে ফিরে এসো। আর আবির বলল, ঠিক আছে আব্বু। বলে আবির খাওয়া শেষ করে বেসিংয়ে হাত ধুতে চলে গেল। এবার মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে বলে উঠল, তোমার কি খবর? চাকরির জীবন কেমন চলছে? ভালো লাগছে তো? তানভীর খানিকটা হেসে জবাব দিল, এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এতক্ষণ যাবৎ মেঘ আদি মেম ফিসফিসিয়ে কথা বলে দুষ্টুমি করলো, এখন আব্বু ও বড় আব্বুর কথায় সবাই চুপ হয়ে গেছে। আবিরের রাজশাহী যাওয়ার কথা শুনে বন্যা তো বারবার মেঘের মুখের পানি তাকাচ্ছে। এতক্ষণ হাসি খুশি থাকা মেয়েটা যেন এখন কেঁদেই দিবে। আবির এসে যথারীত মেঘকে আবার রুমে নিয়ে গেল। মেঘের এখন প্রায় 8 মাসের কাজ চলে। সময়ের তুলনায় পেটটা যেন একটু বেশি উঁচু হয়েছে। মেঘের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে বেশিরভাগ আবির নিজেই ধরে ধরে নিয়ে যায়। আর আবিরের অনুপস্থিতিতে হালিমা খান, মালিহা খান, আকলিমা খান ও বন্যা তো আছে। এখন সন্ধ্যা 7টা, মেঘ একাই রুমে শুয়ে আছে। তার মনটা আজ ভালো নেই। একটু পর তার আবির ভাই রাত 10টার গাড়িতে রাজশাহী চলে যাবে। ভেবে যেন মেঘের 2 চোখ নোনা জলে ভরে যাচ্ছে। আবির গিয়েছে 2য় তলায় তাদের আগের রুমে। এই তো কিছুক্ষণ আগে রাকিব আর রাসেল এসেছে। মূলত আবির নিজেই ওদের ডাকিয়েছে। রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাই আবির আগামীকাল সকল কাজকর্ম রাকিব আর রাসেলকে বুঝিয়ে দিতে চায়। কিন্তু রাকিব আর রাসেল তো মানতে নারাজ। তাদের একটাই কথা, বন্ধু, এত কিছু কেন বোঝাচ্ছিস? মাত্র একটা দিনেরই তো ব্যাপার। তারপর তুই ফিরে এসে সবকিছু নিজের মতো করে সামলিয়ে নিস। ওদের কথা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থাকলো। ওদের কি করে বোঝাবে? আজ মনটা কেমন জানি কু গাইছে। যদিও কখনো এরকম কিছু আমি বিশ্বাস করি না, কিন্তু আমার মেঘ তো করে। ওর সাথে থাকতে থাকতে দিন দিন ওর মতোই হয়ে যাচ্ছি। আজ কেন জানি মনে হচ্ছে আমার মেঘের সাথে এই দেখাই যেন শেষ দেখা। রাসেল আবিরকে ডেকে বলল, কিরে, আবার কি ভাবতে বসলি? রাসেলের ডাকে আবিরের ভাবনাচ্যুত হলো। তারপর খানিকটা স্বাভাবিক হয়ে রাকিব ও রাসেলকে সবটা বুঝিয়ে দিল। রাকিব আবিরের কাঁধে হাত রেখে বলল, কিরে বন্ধু, কোনো সমস্যা? কি নিয়ে এত টেনশন করছিস? আবির এবার রাকিবের উদ্দেশ্যে বলল, জানি না রে। তারপরও আবির খানিকক্ষণ চুপ করে থেকে আবারও বলল, রাকিব শোন, আমি যেতটুকু সময় বাড়ির বাহিরে আছি সেতটুকু সময় তোরা কেউ ফোন বন্ধ রাখবি না। আমি বাড়িতে না থাকা অবস্থায় আল্লাহ তাআলা না করুক মেঘের যদি কোনো সমস্যা হয়, তাহলে তানভীর যেন সাথে সাথে তোদের সাথে যোগাযোগ করতে পারে। আর তুই তো জানিসই ওর জন্য আমি কাদেরকে রক্ত দেওয়ার কথা বলেছি। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এত টেনশন করিস না। মেঘের
তো এখনো ডেলিভারির সময় হয়নি, তাছাড়া যে কোনো সময় আমরা তোর ফ্যামিলির পাশে আছি, তুই নিশ্চিন্তে যা। আবির বলল, হুম।